দর্শক, আপনারা জানেন রাইসির মৃত্যু হয়েছে এবং অনেকে অনেক ধরনের প্রশ্ন করছে যে রাইসির মৃত্যুতে কি ইরানের নীতি পরিবর্তন হবে। আসল কথাটা এখানে বলে দিতে চাই এবং বিশ্লেষণ সেটি করব যে রাইসির মৃত্যুতে ইরানের নীতি নয় ব্যক্তির বদল হবে। কেন সেটা একটু ব্যাখ্যা করছি। দুর্ঘটনা ঘটাটা স্বাভাবিক এবং সব দেশে এটা ঘটে, তবে সব দুর্ঘটনা কিন্তু সমান নয়। এর গুরুত্বতে পার্থক্য লক্ষ্য করা যায়। কিছু দুর্ঘটনা আছে যে সত্যিকারের দুর্ঘটনা হলেও তা দুর্ঘটনা বলে বিশ্বাস করা কঠিন, যেটি ইরানের ক্ষেত্রে হয়েছে। এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার ব্যাপারটিও কিন্তু তাই। কিছু দুর্ঘটনা এমন যে তদন্ত যাই হোক না কেন তা জনগণকে বিশ্বাস করানো কঠিন। উদাহরণ হিসেবে 1961 সালে নর্দার্ন রোডেশিয়ায়, 1971 সালে চীনে, পাকিস্তান 1988 সালে এবং পোল্যান্ডে 2010 সালের বিমান দুর্ঘটনার কথা বলা যায়। এসব দুর্ঘটনায় রাজনৈতিক নেতাদের প্রাণ গেছে। এসব দুর্ঘটনার তদন্ত রিপোর্ট এসেছে, কিন্তু জনসাধারণের একটি বড় অংশের কাছে কখনো বিশ্বাসযোগ্য হয়নি এবং হবে না। মূলত দেখা যায় এই দুর্ঘটনা থেকে কে বেশি লাভবান হন। বিশেষজ্ঞরা বলেন কোনো ব্যক্তি জড়িত না হয়েও ভাগ্যের জোরে লাভবান হতে পারেন, কিন্তু দোষটা জনগণ শেষ পর্যন্ত তার উপরই দেন। ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে কে বেশি লাভবান হবে সেদিকে একটু নজর দেই। ইরানের অনেকেই মনে করছেন রাইসিকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয়েছে, আর এর নেপথ্যে রয়েছে শত্রু দেশ। উত্তর পশ্চিম ইরানের পূর্ব আজারবাইজানের প্রদেশের পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে রাইসির হেলিকপ্টার। ইরানের প্রতিবেশী দেশ আজারবাইজানের সীমান্ত ঘেঁষা এলাকাতেই দুর্ঘটনাটি ঘটে। এই আজারবাইজান ইরানের প্রতিবেশী রাষ্ট্র হলেও তেহরানের প্রভাব কিন্তু সেই দেশে নেই, বরং একদা সোভিয়েত ইউনিয়নের অংশ। এই দেশ গোড়া থেকে পশ্চিম দুনিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে এসেছে। তাছাড়া ইরানের শত্রু দেশের সঙ্গেও আজারবাইজানের খুব ভালো সম্পর্ক। একসময় উত্তর ইরানে যখন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচাড়া দিয়েছিল, সেই সময়ে শত্রু দেশের গুপ্তচর সংস্থা সেখানে সক্রিয় হয়ে উঠেছিল বলে মনে করেন ইরানের প্রশাসনিক কর্তা ব্যক্তিদেরই একাংশ, যারা রাইসের হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনাকে নিছক দুর্ঘটনা বলতে নারাজ। তাদের প্রশ্ন, রাইসের কপ্টারের আগে পরে অন্য কপ্টারে থাকলেও সেগুলো কেন দুর্ঘটনার কবলে পড়ল না? যদিও ইরান সরকারের প্রাথমিক তদন্ত দুর্ঘটনার পক্ষেই সিল মারা হয়েছে। 2021 সালে ইরানের আধ্যাত্মিক বা শীর্ষ নেতা হিসেবে পরিচিত আয়াতুল্লাহ আলী খামেনি রাইসিকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছিলেন, কারণ খামেনি তাকে প্রতিদ্বন্দ্বী মনে করেননি। খামেনি নিজেই চেয়েছিলেন যে রাইসি তার উত্তরসূরি হোক। দেশটিতে মূল ক্ষমতা প্রেসিডেন্ট নন, সর্বোচ্চ নেতার হাতে। তবে ইরানের বিশেষজ্ঞদের একাংশের মত, রাইসির কট্টরপন্থী হলেও খামেনির মতো শক্ত হাতে প্রশাসন চালাতে পারতেন না। তিনি হতেন দুর্বল প্রকৃতির শাসক। রাইসি শীর্ষ নেতা হলে ক্ষমতা মূলত ইসলামিক রেভলিউশনারি গার্ড অথবা অন্য কোনো কেন্দ্রের কাছে চলে যেত। তাহলে রাইসির স্থলে কে আসলে ভালো হয়, এমন একটা আলোচনা কিন্তু ছিল। দেশটিতে কট্টরপন্থীদের মধ্যে প্রতিযোগিতা আছে। এই যেমন পার্লামেন্টের স্পিকার বাকের কালিবাফ, তার নেতৃত্বে এবারের পার্লামেন্ট নির্বাচনে দল ভালো ফল করেছে। তার বিরুদ্ধে কিন্তু প্রচারণাও কম হয়নি, তবে তিনি কট্টরপন্থী, বিশেষ করে আইআরজিসির সমর্থন পেয়েছিলেন। রাইসের মৃত্যুর ফলে কট্টরপন্থীদের মধ্যে হয়তো ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হবে। তার স্থলে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের। 50 দিনের মধ্যে মোখবের, কালিবাফ এবং প্রধান বিচারপতি গোলাম হোসাইন মোহসেনি ইজির সমন্বয়ে গঠিত কাউন্সিল নির্বাচনের আয়োজন করবে। ধারণা করা হচ্ছে ডক্টর কালিবাফ ইরানের নতুন প্রেসিডেন্ট হবেন। তিনি 2005 সাল থেকেই প্রেসিডেন্ট পদে লড়াই করছেন। ইরান ইরাক যুদ্ধের সময় তিনি আইআরজিসির কমান্ডারও ছিলেন, ফলে আইআরজিসি থেকে তিনি সমর্থন পাবেন বলে একটি কিন্তু ধারণা করা হচ্ছে। তবে 2005 থেকে 2017 সাল পর্যন্ত তেহরানের মেয়র থাকাকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, এমনকি তার বিরুদ্ধে মামলাও ছিল। তার বিরোধীরাই এখন সেগুলোই সামনে আনছেন। সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, কালিবাফের সমস্যা হলো তিনি বেশি কিছু চান। সবাই জানে যে কালিবাফ ক্ষমতার জন্য যে কোনো কিছু করতে পারেন। কালিবাফ প্রেসিডেন্ট প্রার্থী হলে গার্ডিয়ান কাউন্সিল কর্তৃক তাকে বাদ দেওয়া কিন্তু কঠিন হবে। কারণটা বলছি, ক্ষমতার কাঠামোর সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো, কিন্তু ইরানের নাগরিকদের ভোটে না জেতার টেকনোক্রেট কোটায় আসা কালিবাফকে খামেনি সমর্থন দেবেন কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। তাহলে কে আছেন যিনি কালিবাফকে হারাতে পারেন? এর আগে 2005 সালে আহমেদি নেজাদ এবং 2013 সালে রুহানি তাকে হারিয়েছিলেন। তবে যেই প্রেসিডেন্টই হোক, ইরানের নীতির পরিবর্তন হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরানের পলিসি ডিরেক্টর জেসন ব্রোডেস্কাইয়ের মতে, ইরানি ক্ষমতার মূল কারিগর কিন্তু মূলত আয়াতুল্লাহ আলী খামেনি।
কারণ দেশটিতে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা শীর্ষই ধর্মগুরুর। প্রেসিডেন্ট কেবল সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। ফলে কট্টরপন্থী রাইসির মৃত্যুতে ইরানের কট্টর পররাষ্ট্রনীতির পরিবর্তন হবে তা বলা যাবে না। রিসম্যান ইউনিভার্সিটির অধ্যাপক ওরি গোল্ডবার্গের মতে প্রেসিডেন্ট রাইসি মূলত শীর্ষ নেতার হয়েই কিন্তু কাজ করেছেন। গোল্ডবার্গের মতে রাইসির মৃত্যুতে কেবল ক্ষমতার হাত বদল হবে, রাজনৈতিক প্রতিযোগিতা কিন্তু দেখা যাবে, দেশীয় পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না। প্রেসিডেন্ট হিসেবে রাইসি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ভালো করার উদ্যোগ নিয়েছিলেন। তার সঙ্গে নিহত পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ নাহিয়ানও ছিলেন এক্ষেত্রে দক্ষ। মধ্যপ্রাচ্যের শক্তি বৃদ্ধির চেষ্টায় ছিলেন তারা দুজনেই। তিনি চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছিলেন, বিশেষ করে পরমাণু শক্তির ক্ষেত্রে। রাইসি চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ করেছিলেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান চীনে প্রতিদিন 4 লাখ ব্যারেল থেকে 15 লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে। ইউক্রেন যুদ্ধের পর চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল তেহরানের। বিশেষজ্ঞদের মতে পশ্চিমা বিশ্বের কেউ যদি মনে করেন যে রাইসির মৃত্যুর পর চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের ঘাটতি তৈরি হবে, তাহলে কিন্তু সেটা মারাত্মক ভুল হবে। বরং রাইসির মৃত্যুর পর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাইসির মৃত্যুর পর যে ধরনের বার্তা দিয়েছেন তাতে তাই কিন্তু বোঝা যাচ্ছে। দেশ দুটি রাইসির শেষকৃত্যে যোগ দিতে প্রতিনিধিও পাঠিয়েছে। এসব ঘটনাই প্রমাণ করে ইরানে ব্যক্তির বদল হলেও নীতির কোনো পরিবর্তন কখনোই হবে না।